আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় অ্যাডমিশন শিক্ষার্থীবৃন্দ, আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো, এবং আমার সাউন্ডও ক্লিয়ার শোনা যাচ্ছে। তো আমরা আজকের ক্লাসে চলে যাচ্ছি। আজকে হচ্ছে অ্যাডমিশন বাংলা ক্লাস 2। আমরা আজকের ক্লাসটা শুরু করে দিচ্ছি। আশা করতেছি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। আচ্ছা, আজকের ক্লাসের টপিক হচ্ছে ধ্বনির পরিবর্তন। আজকের ক্লাসের টপিক হচ্ছে ধ্বনি পরিবর্তন। ধ্বনি পরিবর্তন কি? ধ্বনি পরিবর্তন কেবল ধ্বনিগত উচ্চারণের পরিবর্তন হয়, কিন্তু অর্থে কোনো পরিবর্তন হয় না। মানে বিভিন্ন ধরনের কারণে বাংলা ভাষায় কি হয়, ধ্বনি পরিবর্তন হয়, ঠিক আছে। কিন্তু এখানে কিন্তু অর্থের কোনো পরিবর্তন হয় না, অর্থ কিন্তু ঠিক থাকে। তো যেমন আমরা উদাহরণ হিসেবে দেখতে পাচ্ছি যে পানি, পানি থেকে হানি, তা পটা পরিবর্তন হয়ে গেছে, মানে হানি মানেও কিন্তু পানি। টাকা মানে টাকা, তো টাকাকে আমরা টেয়াও বলি, ঠিক আছে। এখানে ধ্বনি পরিবর্তন করছে, কিন্তু অর্থের কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থ আগের মতো ঠিক থাকবে। আচ্ছা, এখন এই ধ্বনি পরিবর্তন টপিকের মধ্যে আমরা কি কি পড়বো, মানে কি কি ধরনের ধ্বনি পরিবর্তন পড়বো সেগুলো আমরা দেখি। যেগুলো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এখন, যেগুলো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। কোনো সমস্যা হলে আমরা একটু চ্যাট বক্সে জানাবো। আচ্ছা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি স্বরাগম, স্বরলোপ বা সম্প্রকর্ষ, সমীভবন, বিষমীভবন, অসমীকরণ, অবিশ্রুতি, ধ্বনি বিপর্যয়, ব্যঞ্জন চ্যুতি, ব্যঞ্জন বিকৃতি, দ্বিতীয় ব্যঞ্জন, অন্ত, অতি, তারপর অপিনিহিতি, ঠিক আছে। আচ্ছা, এখন তো আমরা এখানে অনেকগুলো পরিবর্তন দেখলাম, তবে এর মধ্যে কিছু আছে স্বরধ্বনির পরিবর্তন, কিছু আছে ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। আমরা একটু দেখি কোনগুলো স্বরধ্বনি, কোনগুলো ব্যঞ্জন ধ্বনি। আমরা দেখাচ্ছি কোনটা স্বরধ্বনির এবং কোনটা ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। আমরা দেখবো এবং, যেমন এই যে স্বরাগম, স্বরলোপ, হ্যাঁ, স্বরাগম, স্বরলোপ, অসমীকরণ, অপিনিহিতি, এই চারটা হচ্ছে স্বরধ্বনির পরিবর্তন। এই চারটা কি?
স্বর ধ্বনির পরিবর্তন। আর এই যে সমীভবন, বিষমীভবন, অভিশ্রুতি, ধ্বনি বিপর্যয়, ব্যঞ্জন শ্রুতি, ব্যঞ্জন বিকৃতি, দীপ্ত ব্যঞ্জন, অন্তহতি, যে বাকি যেগুলো আমরা দেখতেছি, এখানে কয়টা, দুইটা। আর এখানে হচ্ছে এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, ছয়টা, এই আটটা টোটাল। এই আটটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। আচ্ছা, আমরা এখন এগুলো নিয়ে বিস্তারিত জানবো। এখন সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে শব্দ ভাঙা। তো ধ্বনি পরিবর্তন শিখতে হলে আগে শব্দ ভাঙা জানতে হবে, মানে কিভাবে আমরা একটা শব্দকে ভাঙবো, ঠিক আছে, ভেঙে কিভাবে লিখবো। তো আমরা একটু স্ক্রিনে খেয়াল করি। এখানে যেমন একটা শব্দ প্রথমে দেখা যাচ্ছে বসতি। এখন বসতি শব্দটাকে যখন আমরা ভাঙবো, এখানে আমরা কি কি ধ্বনি পাবো সেটা আমাদেরকে বের করে জানতে হবে। বস্তি শব্দটার মধ্যে কয়টা ধ্বনি আছে সেটা বের করে আমাদের জানতে হবে। প্রথমে তো ব হসন্ত, তারপর অ, হ্যাঁ, তারপর যন্ত্রের হসন্ত, তারপর অ, বস, তারপর ত হসন্ত, তারপর হচ্ছে রস্যি। এখন আমরা এখানে একটা জিনিস খেয়াল, এখানে এখন আমরা একটা জিনিস খেয়াল করব, সেটা হচ্ছে ত রস্যিকার লিখা আছে। তো যখন আমরা বস্তি শব্দটাতে দেখতেছি, এখানে ত রস্যিকার এর মধ্যে রস্যিকারটা কিন্তু আগে দেওয়া আছে, কিন্তু আসলে রস্যিকারটা কিন্তু আগে দেওয়া নেই। আমরা যখন বস্তি শব্দটাকে ভাঙবো, তখন দেখা যাচ্ছে ত হসন্তর পরে কিন্তু রস্যিকারটা আসতেছে। তাহলে বস্তি শব্দটার বানান লেখার সময় আমরা দেখা যায় যে রস্যিকারটা শুরুতে দেখা যাচ্ছে, কিন্তু আসলে রস্যিকারটা শুরুতে দেখা গেলেও শুরুতে থাকে না, রস্যিকারটা থাকে শেষে। এটা আমাদের বুঝতে হবে। কারণ আমরা আগে ত উচ্চারণ করি, তারপরে রশ্মিটা উচ্চারণ করি, তাহলে রস্যিকারটা কিন্তু শেষে আছে। আমরা বসতি বলি না, আমরা বলি না কি, বসত ই, আমরা বলি বস্তি, আমরা বলি বস্তি। তাহলে বস্তির মধ্যে আমরা আগে ত উচ্চারণ করি, তারপরে কিন্তু রস্যিকারটা উচ্চারণ করি। তাহলে রস্যিকার আগে দেখলেও এখানে ধরে নিতে হবে কি, রস্যিকারটা শেষে আছে। আচ্ছা, আর যখন আমরা বলবো বসতি, তখন বোঝা যায় যে রসিকাটা আসলে শেষে আছে, বা রসিকার বা রসি ধ্বনি আর কি শেষে আছে। এরপরে আমরা বাংলা শব্দটা দেখি। এই যে প্রথমে জ হসন্ত, তারপর আকার মানে ছায়া ধ্বনি, তারপর ন হসন্ত, তারপর ছায়া ধ্বনি জানা, তারপর ল হসন্ত, তারপর ছায়া ধ্বনি বা ছায়াকার আর কি, হ্যাঁ। আচ্ছা, এরপরে আজি। আদি শব্দটা গিয়া দেখি, এখানেও কিন্তু সেম। হ্যাঁ, আদি শব্দটা যদি আমরা দেখি, তাহলে এখানে আমরা আজি বলি, আমরা বলি আইচ, আমরা বলি কি, আইচ। আমরা যদি আইচ বলি, তাহলে সেক্ষেত্রে বোঝা যাচ্ছে রসিকাটা আগে আছে। আমরা যদি আইচ বলি, তাহলে বোঝা যাচ্ছে রসিকাটা আগে, আজ তারপর রসিটা উচ্চারণ করি। তার মানে এখানে রসিকাটা শুরুতে দেখা গেল, আদৌ কিন্তু রসিকাটা শুরুতে নাই, এটা রসিকা আর কি, হ্যাঁ, রসিটা আছে, উচ্চারণ করো। এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। আমরা বিস্তারিত কিছুক্ষণ পর জানবো। এরপরে আমরা দেখি ফাল্গুন। আমরা এরপর দেখতেছি কি, ফাল্গুন। তাহলে এখানে ফ, তারপর সায়া, ঠিক আছে, পা, তারপর ল হসন্ত, তারপর গ, তারপর রস্য ধ্বনি, ঠিক আছে, মানে ফাল গুন, গ, উ, গ এর পরে উ মানে রস্য ধ্বনি আর কি, তারপর যন্ত্রান্ন। এখন এখানে ফাল্গুন যন্ত্রীর্ণর পর কিন্তু অ উচ্চারণ হয় না, এই জন্য এখানে একটা হসন্ত দিচ্ছে, ঠিক আছে, এখানে একটা হসন্ত দেওয়া হয়েছে। আচ্ছা, এরপর রত্ন। তো রত্ন, র, অ, তাহলে রর পরে কিন্তু একটা অ উচ্চারণ হচ্ছে, অ, ঠিক আছে, এর জন্য অ আসছে। তারপর ত, তারপর ন, নর পরে কিন্তু একটা অ উচ্চারণ হচ্ছে, তাই এখানে নর পরে একটা অ দিছে, কিন্তু তর পরে কোনো অধ্বনির উচ্চারণ হয় না, সেই জন্য তর সাথে হসন্ত দিছে, অ কোনো অ্যাড করে নাই। আচ্ছা, এরপর একটা দেখতেছি রতন। তো রতন হলে রর সাথে অ আছে, তর সাথে অ আছে, যন্ত্রের সাথে অ আছে, কারণ প্রত্যেকটার সাথে অধ্বনি উচ্চারণ হচ্ছে।
কিন্তু রত্নর মধ্যে তর সাথে হচ্ছে না। তাহলে এইভাবে আমাদেরকে কি করতে হবে, শব্দগুলোকে ভাঙতে জানতে হবে। তা আশা করি আমরা কিভাবে শব্দ ভাঙতে হয় সেটা বুঝতে পারছি। ঠিক আছে, এখন আমরা মেইন টপিকে চলে যাচ্ছি। প্রথমে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব আজকে, সেটা হচ্ছে স্বরাগম। প্রথমে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্বরাগম। আচ্ছা, স্বরাগম মানে কি? আমরা যদি এই টপিকটার নামের মধ্যেই দেখি, এর কিন্তু কাজ বোঝা যায়। ঠিক আছে, এর নামের মধ্যে এই কাজটা বোঝা যায়। স্বরাগম নামের মধ্যে এর কাজটা কিন্তু বোঝা যায়। ঠিক আছে, তা আমরা প্রথমে আলোচনা করতেছি কি নিয়ে, স্বরাগম নিয়ে। এখানে বলতেছে স্বর, স্বর মানে স্বরধ্বনি। আর গম, হ্যাঁ, এখন এখানে স্বর যুগ আগম হয়েছে। এখানে কি হয়েছে? স্বর যুগ আগম মিলে স্বরাগমটা হয়েছে, ঠিক না? স্বর যুগ আগম, এই দুইটা মিলে তো স্বরাগম হয়েছে। তাহলে স্বর মানে বোঝাচ্ছে স্বরধ্বনি, আর আগম মানে আগমন। স্বর মানে স্বরধ্বনি, আর আগম মানে আগমন। তার মানে যখন কোন শব্দে স্বরধ্বনির আগমন ঘটবে তখন তাকে স্বরাগম বলা হয়। যখন কোন শব্দে, এই যে স্বরাগম বলতে বোঝায় স্বরের আগমন, এই জিনিসটা আমি এখন ভেঙে বলছিলাম। তো উচ্চারণের সুবিধার্থে বা অন্য কোনো কারণে শব্দের আদিতে মানে শুরুতে, অন্ত মানে শেষে, বা মধ্যবর্তী কোনো স্বরধ্বনির আগমনকে বলা হয় স্বরাগম। তাহলে যখন কোনো শব্দের মধ্যে স্বরের অর্থাৎ স্বরধ্বনির আগমন ঘটবে তখন তাকে বলা হয় স্বরাগম। ঠিক আছে, আচ্ছা। এখন এই স্বরাগমটা তিন প্রকার। এই স্বরাগম তিন প্রকার। একটা হচ্ছে আদি স্বরাগম, একটা হচ্ছে মধ্য স্বরাগম, আর একটা হচ্ছে অন্ত স্বরাগম। এখন আদি মানে কি? শুরুতে, তার মানে যখন শব্দের শুরুতে স্বরের আগমন ঘটবে তখন তাকে বলা হয় আদি স্বরাগম। আর মধ্য মানে শব্দের মাঝখানে যখন স্বরের আগমন ঘটবে তখন বলা হয় মধ্য স্বরাগম। আর অন্ত স্বরাগম মানে যখন শব্দের শেষে স্বরের আগমন ঘটবে তখন তাকে বলা হয় অন্ত স্বরাগম। আচ্ছা, সবকিছু ক্লিয়ার আছে? একটু চ্যাট বক্সে জানাও তো, যারা যারা যুক্ত আছে চ্যাট বক্সে জানাও সবকিছু কি ক্লিয়ার আছে কিনা, কোনো সমস্যা হচ্ছে? একটু চ্যাট বক্সে জানাও দ্রুত। আচ্ছা, ধন্যবাদ। ওকে, আচ্ছা। এখন আমি উদাহরণ দেখবো আদি স্বরাগম, মধ্য স্বরাগম এবং অন্ত স্বরাগমের। তা আমরা একটু দেখি, স্ক্রিনে দেখতে পাচ্ছি আমরা। প্রথমে আদি স্বরাগম। আমি বলছি কি, শব্দের আদিতে, আদিতে বলতে শুরুতে যখন স্বরধ্বনি আসবে, স্বরধ্বনি আগমন ঘটবে তখন তাকে বলা হয় আদি স্বরাগম। একটু উদাহরণগুলো আমরা ভালোভাবে খেয়াল করি। এখানে স্কুল ছিল, হয়ে গেছে স্কুল। তাহলে আমরা যখন স্কুল শব্দটাকে ভাঙবো, আমরা তো দেখো, হ্যাঁ, আমরা যখন এই স্কুল শব্দটাকে ভাঙবো তখন পাবো কি? দন্ত্যস্ব ক, তারপর রস্য, হ্যাঁ, এভাবে। ঠিক আছে, এবার পাবো স্কুল শব্দটাকে ভাঙলে আমরা এবার পাবো। এখন স্কুল শব্দটাকে বাংলা পাচ্ছি এভাবে। ঠিক আছে, যন্ত্রাংশ, এরপরে ক, এরপরে রস্য ধ্বনি, তারপর হচ্ছে ল। কিন্তু এখানে কি হয়েছে পরিবর্তনটা? এই যে শুরুতে একটা রশ্মি চলে আসছে, স্কুল থেকে হয়ে গেছে স্কুল। তবে শুরুতে যখন একটা রশ্মি চলে আসছে, তাহলে এটা কি বোঝা যাচ্ছে যে শব্দের আদিতে স্বরধ্বনি আসছে। রশ্মি ধ্বনি একটা স্বরধ্বনি, তাহলে শব্দের শুরুতে একটা স্বরধ্বনি আসছে। তো শব্দের শুরুতে যখন স্বরধ্বনি আসবে তখন তাকে কি বলবো আমরা? আদি স্বরাগম। এরপরের উদাহরণটা একটু দেখি। এরপরে উদাহরণটা স্টেশন থেকে হয়ে গেছে স্টেশন। আচ্ছা, এখন স্টেশনটাকে যদি আমরা ভাঙি আমরা পাবো হচ্ছে এভাবে।
এই যে স্টেশনটাকে ভাঙলে আমরা এভাবে পাবো। আচ্ছা, এখন এখানে কি হয়েছে, স্টেশন হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এই যে এখানে শুরুতে একটা রশ্মি ধ্বনি আসছে, হ্যাঁ। তারপর এই যে এটাও কি হয়ে গেছে, রশ্মি হয়ে গেছে। এইটাও রশ্মি হয়ে গেছে কি, স্টেশন, ঠিক আছে। অথবা এইটা রশ্মি না হয়ে আমরা এই হিসেবেও রাখতে পারি। আমরা এটাকে এই হিসেবে রাখতে, তাহলে হয় কি, স্টেশন। স্টেশন না হয়ে কি যাবে, স্টেশন। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, আমরা এখানেও দেখতে পাচ্ছি যে শব্দের শুরুতে, আদিতে একটা স্বরধ্বনির আগমন করছে। তাহলে এটাও কি, আদি স্বরাগম। আশা করি আমরা আদি স্বরাগমটা বুঝতে পারছি। এখন মধ্য স্বরাগমটা দেখি। মধ্য স্বরাগমে কি বলছে, মধ্য স্বরাগমে বলছে সংযুক্ত ব্যঞ্জন ধ্বনির মাঝখানে স্বরের আগমন। যখন কোন শব্দের মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটবে, তখন তাকে বলা হয় মধ্য স্বরাগম, মাঝখানে। এখন এই মধ্য স্বরাগমের কিছু বিকল্প নাম আছে, এটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট। কি কি, স্বরবর্তী ও বিপ্রকর্ষ। স্বরবর্তী ও বিপ্রকর্ষ, এই দুটার নাম আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। কারণ অনেক সময় বলবে যে নিচের কোনটি বিপ্রকর্ষ, সরাসরি মধ্য স্বরাগম বলবে না, কিন্তু বুঝে নিতে হবে এটা মধ্য স্বরাগম জানতে চাইছে। আচ্ছা, এখন আমরা উদাহরণগুলো একটু দেখি। ওই যে যেটা দেখছিলাম, রত্ন থেকে রতন। রত্ন থেকে রতন, আচ্ছা আমি একটু এটা দেখাই কিভাবে হয়েছে পরিবর্তনটা আসলে। রত্ন থেকে রতন, এখন কিভাবে হয়েছে। আচ্ছা, আমরা একটা মিনিট একটু অপেক্ষা করব।
আচ্ছা, আমরা আবার ক্লাসে ফিরে আসি।
আচ্ছা, আমরা আবার ক্লাসে ফিরে আসি। আমরা যেখানে ছিলাম, আশা করতেছি আমার সাউন্ড থেকে শুরু করে সবকিছু ক্লিয়ার আছে। আমরা আবার ক্লাসে ফিরে যাই। আমি স্ক্রিনটা শেয়ার করলাম। তো আমরা যেখানে ছিলাম, আমরা মধ্য স্বরগমে ছিলাম। তো এখানে ছিল হচ্ছে রত্ন। ঠিক আছে, যে মধ্য স্বরগমের উদাহরণটা ছিল রত্ন। এখন রত্ন থেকে হয়ে গেছে রতন। তাহলে এখানে কি হয়েছে? এই রত্ন শব্দটাকে যখন আমরা ভাঙি, এখানে দেখতে পাচ্ছি যে র যোগ অ ত এইরকম দেখা যাবে। ঠিক আছে, রত্ন শব্দটাকে ভাঙলে। কিন্তু যখন হয়ে যাবে রথন, তখন কিন্তু এই যে তর পরে, এই যে তর পরে, আমরা একটু দেখাই, এই যে তর পরে এখানে একটা অ আসবে। তর পরে একটা অ আসবে, ঠিক আছে। তখন হয়ে গেছে এটা রতন। তাহলে এখানে কি হয়েছে? শব্দের মাঝখানে একটা, এই যে দুইটা ব্যঞ্জন ধ্বনি আমরা দেখতে পাচ্ছি, এর মাঝখানে একটা স্বরধ্বনি আগমন করছে। তখন তাকে যদি শব্দের মাঝখানে কোনো স্বরধ্বনির আগমন ঘটে, তখন তাকে বলা হয় মধ্য স্বরাগম। তখন তাকে বলা হয় মধ্য স্বরাগম। আমরা আচ্ছা, আশা করতেছি সাউন্ড ক্লিয়ার আছে। তো আমরা যেখানে ছিলাম, আমরা ওইখানে চলে যাই আবার।
আমরা ছিলাম হচ্ছে এই যে এখানে, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা মধ্য স্বরগমটা দেখলাম, যে মধ্য স্বরগম রত্ন থেকে রতন, ধর্ম থেকে ধরম, হ্যাঁ, স্বপ্ন থেকে স্বপন। আচ্ছা আমি আরেকটা উদাহরণ দেখাই। এখানে হচ্ছে স্বপ্ন, হ্যাঁ, স্বপ্ন থেকে, আচ্ছা এটা কেমন ছিল একটু দেখি আমরা। এই যে স্বপ্ন থেকে স্বপন, এটা আমরা একটু ভালো করে দেখি। আমরা দেখতেছি কি, স্বপ্ন থেকে স্বপন। তো স্বপ্নটা যদি আমরা ভাঙি, তাহলে আমরা পাচ্ছি দন্তিয়া স যোগ ব, প, অ, স্বপ্ন, হ্যাঁ, এভাবে আমরা এভাবে পাচ্ছি জিনিসটা। এখন হয়ে গেছে হচ্ছে স্বপন। তো এখানে কি হয়েছে, আচ্ছা একটু ভুল হয়েছে। আচ্ছা একটু বলেছে কি, এই যে স্বপ্ন যখন বলবো তখন এটা এটা থাকবে না, তখন থাকবে জাস্ট এই অংশটুকু আর এই অংশটুকু, মানে যন্ত্রী শৈবপ স্বপ্ন, ঠিক আছে, এই অটা থাকবে না। কিন্তু আমরা যখন বলবো স্বপন তখন কিন্তু এই অটা আসবে। তাহলে এখানেও কি দেখতে পাচ্ছি, শব্দের মাঝখানে একটি স্বরধ্বনির আগমন ঘটছে। তো শব্দের মাঝখানে যখন স্বরধ্বনির আগমন ঘটে, শব্দের মাঝখানে যখন স্বরধ্বনির আগমন ঘটে তখন তাকে মূলত স্বরাগম বলা হয়। তখন তাকে বলা হয় মধ্য স্বরাগম। এরপরে অন্তঃস্বরাগম, দিশ থেকে দিশা। আমরা যদি এটা একটু দেখি, এখানে হচ্ছে দিশ থেকে দিশা। আচ্ছা সবকিছু ক্লিয়ার আছে কিনা আমরা একটু চ্যাট বক্সে জানাবো। দিশ থেকে দিশা, এখানে প্রথমে আসবে দ, তারপর আসবে অ, সরি, হ্যাঁ, ঠিক আছে। এই যে দিশ বানান হচ্ছে এইভাবে, ঠিক আছে। সবকিছু ক্লিয়ার আছে কিনা একটু চ্যাট বক্সে জানাবো, যারা ক্লাস করতেছো তারা একটু জানো চ্যাট বক্সে। সাউন্ড থেকে শুরু করে সবকিছু ক্লিয়ার আছে কিনা। তো দিশ বানানটাকে যখন আমরা ভাঙবো তখন এরকম পাবো, ঠিক আছে। আচ্ছা এখন যখন দিশা হয়ে যাবে তখন কি হচ্ছে, এই শেষে একটা অযুক্ত, শেষে একটা আ যুক্ত হচ্ছে, সাইয়া, শেষে একটা কি যুক্ত হচ্ছে, আ। তাহলে এই যে শব্দের শেষে কি হয়েছে, একটা স্বরধ্বনির আগমন ঘটছে। যখন শব্দের শেষে স্বরধ্বনির আগমন ঘটে তখন তাকে কি বলা হয়, অন্ত স্বরাগম। তাহলে শব্দের শুরুতে যখন স্বরধ্বনির আগমন ঘটবে তখন তাকে বলা হয় আদি স্বরাগম। আমি একটু ছোট করি, হ্যাঁ, শব্দের শুরুতে যখন স্বরধ্বনি আগমন ঘটবে তখন বলা হয় আদি স্বরাগম। আর শব্দের মাঝখানে যখন স্বরধ্বনি আগমন ঘটবে তখন তাকে বলে মধ্য স্বরাগম। আর শব্দের শেষে স্বরধ্বনির আগমন ঘটলে তখন তাকে বলা হয় অন্ত স্বরাগম। আচ্ছা মধ্য স্বরগমের দুইটা বিকল্প নাম আছে, স্বরভক্তি এবং বিপ্রকর্ষ। এই দুইটা আমাদের একটু মনে রাখতে হবে, স্বরভক্তি এবং বিপ্রকর্ষ, স্বরভক্তি এবং বিপ্রকর্ষ। আর অন্তঃস্বরাগম মানে হচ্ছে শব্দের শেষে গিয়া ঘটবে। তা আশা করি আমরা স্বরাগমটা বুঝতে পারছি। আমরা এখন নেক্সট টপিকে চলে যাই, সেটা হচ্ছে স্বরলোপ। নেক্সট টপিকটা কি, স্বরলোপ। এখন এই স্বরলোপ কথাটার মধ্যে এর কাজটা কিন্তু লুকিয়ে আছে। এখানে আমরা কি পাচ্ছি, স্বরলোপ। আচ্ছা স্বর মানে আমরা জানি স্বরধ্বনিকে বোঝাচ্ছে, আর লোপ মানে বাদ যাওয়া। লোপ মানে কি, বাদ যাওয়া। আমরা বলি না এই জিনিসটা লোপ পাচ্ছে দিন দিন, তাহলে এই জিনিসটা বাদ যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে স্বরলোপ মানে স্বরধ্বনির মানে গিয়া ঘটবে, মাইনাস আর কি, হ্যাঁ। স্বরলোপ বলতে স্বরধ্বনি যদি লোপ পায় অর্থাৎ বাদ যায়, কোনো শব্দের মধ্যে, কোনো শব্দের মধ্যে স্বরধ্বনি যদি বাদ যায় বা বিলুপ্ত হয়ে যায়, কোনো শব্দের মধ্যে স্বরধ্বনি যদি বাদ যায়, বাদ মানে মাইনাস, বাদ যায় অথবা বিলুপ্ত হয়ে যায়, তখন তাকে বলা হয় স্বরলোপ বা হারিয়ে যায়। আচ্ছা উচ্চারণের সুবিধার্থে
বা অন্য কোনো কারণে শব্দের আদি মানে শুরুতে, অন্ত শেষে বা মধ্যবর্তী কোনো স্বরধ্বনির লুপ পাওয়াকে স্বরলোপ বলে। আর লোপ মানে কি বলছি? মানে বাদ যাওয়া, হারিয়ে যাওয়া, ঠিক আছে, বিলুপ্ত হয়ে যাওয়া। তাহলে স্বরলোপের অপর নাম কি? সম্প্রকর্ষ। স্বরলোপের অপর নাম সম্প্রকর্ষ। আচ্ছা, স্বরলোপও কিন্তু তিন প্রকার। কি কি? আদি স্বরলোপ, মধ্য স্বরলোপ, অন্ত স্বরলোপ। স্বরাগম যেমন তিন প্রকার ছিল, স্বরলোপও তিন প্রকার। আচ্ছা, একটা উদাহরণ স্বরলোপের, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি জানালা। জানালা, এটা থেকে হয়ে গেছে কি জানলা। তাহলে নর পরে কিন্তু একটা অ ছিল, এই অটা লোপ পাইছে, হারিয়ে গেছে, মানে বাদ দিয়ে দিয়েছে। এই জন্য এখানে হয়ে গেছে জানলা। এই আটা আর আসে নাই নর পরে, ঠিক আছে। তো এই যে একটা স্বরধ্বনি, শব্দের মধ্যে থেকে লোপ পাইছে, হারিয়ে গেছে, বাদ গেছে, এটাই হচ্ছে কি স্বর লোপ। আচ্ছা, এখন আমরা এর প্রকারভেদ গুলো নিয়ে জানবো। প্রথমটা কি? আদি স্বরলোপ। আদি স্বরলোপ, শব্দের আদিতে স্বরধ্বনির লোপ পেলে আর কি, ঠিক আছে। যখন শব্দের আদিতে অর্থাৎ শব্দের শুরুতে স্বরধ্বনি বাদ যাবে, শব্দের শুরুতে যদি স্বরধ্বনি বাদ যায় বা হারিয়ে যায় বা লোপ পায়, তখন তাকে বলবে আদি স্বরলোপ। যেমন অলাভু থেকে গেছে লাভু, তাহলে এখানে অটা বাদ গেছে। উদ্ধার, এই যে উদ্ধার, হ্যাঁ, এখানে দেখো, উদ্ধার থেকে হয়ে গেছে ধার। উদ্ধার থেকে কি হয়েছে? ধার হয়েছে। তো কিভাবে হয়েছে এটা এখানে ভেঙে দিছে। তো আমরা এখানে মেন জিনিসটা দেখি যে উদ্ধার থেকে ধার, তাহলে এখানে রস্যটা কি গেছে? বাদ গেছে। এই রস্যটা কি গেছে? বাদ গেছে। তাহলে এই যে শব্দের শুরুতে স্বরধ্বনি বাদ গেছে, এটাই হচ্ছে আদি স্বরলোপ। এরপরে মধ্য স্বরলোপ, শব্দের মাঝখান থেকে স্বরলোপ পাবে, অর্থাৎ স্বর বাদ যাবে, স্বরধ্বনি বাদ যাবে। যেমন এই যে জানালা থেকে জানলা। তো এখানে কি হয়েছে? এখানে জিনিসটা যদি আমরা জানালাটাকে ভাঙলে কিভাবে পাবো আমরা একটু দেখি। জানালাটা ভাঙলে পাবো হচ্ছে এরকম। জানালাটাকে ভাঙলে আমরা এরকম পাবো। এখন এরকম পাওয়ার পরে এখানে দেখতেছি কি, এই নর পরে যে অটা আছে, সরি সায়াটা আছে, এই যে শর্টটা, এই শব্দটা বাদ গেছে, এই জন্য হয়ে গেছে জানলা। তাহলে এই যে শব্দের মাঝখান থেকে বাদ গেছে না, তাহলে এই শব্দের মাঝখান থেকে যখন শব্দনি বাদ যাবে, তখন তাকে আমরা মধ্য স্বরলোপ বলবো। এরপর অন্ত। অন্ত স্বরলোপ, যেমন আজি থেকে আজ। এই যে আজি থেকে, আমি কিন্তু শুরুতেই বলছি এই আজি বারানে রস্যিকারটা শুরুতে দেখলো, আসলে কিন্তু রস্যিকারটা আছে শেষে, ঠিক আছে, রস্যিকারটা কোথায় আছে? শেষে আছে। কারণ আজি শব্দটাকে ভাঙলে আমরা পাচ্ছি হচ্ছে এভাবে, এই যে এভাবে আজি, ঠিক আছে। তো এখানে কি গেছে? আজ হয়ে গেছে। তাহলে শেষে, শব্দের শেষে একটা স্বরধ্বনি লোপ পাইছে, বাদ গেছে। তাহলে এটা কি হবে? অন্ত স্বরলোপ। এরপরে সমীভবন। আচ্ছা, আচ্ছা, সমীভবন কি? আমরা আগে একটু সংজ্ঞাটা দেখি। সমীভবন হচ্ছে শব্দের মধ্যস্থ, মানে শব্দ মধ্যস্থ, মানে শব্দের মধ্যে দুটো ভিন্ন ব্যঞ্জন একে অপরের প্রভাবে অল্প বা বিস্তর সমতা লাভ করলে তাকে সমীভবন বললে। অর্থাৎ একটা দুইটা ব্যঞ্জনের মধ্যে, হ্যাঁ, একটা আরেকটার প্রভাবে যদি পরিবর্তন হয়ে যায় সামান্য বা অল্প বা বিস্তর, তাহলে তাকে সমীভবন বলে। যেমন আমরা যদি একটু উপরে যাই, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে এই যে একজন ছিল ব্রাজিল, একজন ছিল আর্জেন্টিনার টিম সাপোর্টার। এখন এখানে আর্জেন্টিনাকে দেখে ব্রাজিল সাপোর্টারও কে গেছে? আর্জেন্টিনার হয়ে গেছে। তাহলে দুইজনই এখন আর্জেন্টিনা। তাহলে এই যে একটি প্রভাবে, একজনের প্রভাবে আরেকজন পরিবর্তন হয়ে গেছে, এটাই হচ্ছে কি সমীভবন। যখন একজনের প্রভাবে আরেকজন, মানে এখানে এই সমীভবনটা মনে রাখতে হবে, এটা কিন্তু ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। তাহলে দুইটা ব্যঞ্জন ধ্বনির মধ্যে, পাশাপাশি দুইটা ব্যঞ্জন ধ্বনির মধ্যে
একটার প্রভাবে যখন আরেকটা পরিবর্তন হবে তখন তাকে আমরা সমীভবন বলবো। আচ্ছা, এই সমীভবনের উদাহরণটা একটু দেখি তাহলে ক্লিয়ার হয়। এই দেখো, জন্ম হয়ে গেছে জন্ম, তাহলে এখানে ছিল ন আর ম, পরিবর্তন হয়ে হয়ে গেছে দুটোটা ম। তাহলে ম এর প্রভাবে যন্ত্রীর ন কিন্তু পরিবর্তন হয়ে ম হয়ে গেছে। এটাই হচ্ছে সমীভবন, একজনের প্রভাবে আরেকজন পরিবর্তন হয়ে গেছে। এই সমীভবন হচ্ছে তিন প্রকার: আহ প্রগত, পরাগত এবং অন্যান্য। এটা অন্যান্য হবে, হ্যাঁ, এখানে একটা টাইপিং মিস্টেক আছে, এটা হবে অন্যান্য। আচ্ছা, তাহলে তিন প্রকার। আমরা এগুলোর প্রকারভেদ সম্পর্কে এখন জানবো। আহ প্রথমে জানবো হচ্ছে সমীভবন। প্রথমে জানবো সমীভবন নিয়ে। আচ্ছা, প্রথমে প্রগত সমীভবনটা দেখি। প্রগত মানে কি বলছি? আচ্ছা, এখানে টেকনিকটা বলি। প্রথমটা কি? প্রগত। প্রগত মানে প্রথমটা পরিবর্তন হবে না। এই যে প্রগতটার শুরুতে আছে পয়রফলা মানে প্রথম, তাহলে প্রথমটা পরিবর্তন হবে না, পরিবর্তন হবে কোনটা? দ্বিতীয়টা। তাহলে এখানে প্রগতর মধ্যে প্র দ্বারা প্রথম বোঝায়, তার মানে প্রথমটা পরিবর্তন হবে না, হবে হচ্ছে দ্বিতীয়টা। তাহলে এই যে পূর্বধ্বনির প্রভাবে যখন পরবর্তী ধ্বনি পরিবর্তন হবে তখন তাকে প্রগত সমীভবন বলে। আমরা এভাবে মনে রাখবো যে প্রো মানে প্রথম, প্রো মানে প্রথম, তার মানে প্রথমটা পরিবর্তন হবে না, হবে তাহলে কোনটা? দ্বিতীয়টা। প্রথমটা না হলে হবে দ্বিতীয়টা পরিবর্তন। প্রো মানে প্রথম, প্রগতর প্রো মানে কি? প্রথম, তাহলে মানে প্রথমটা পরিবর্তন হবে না, হবে হচ্ছে দ্বিতীয়টা। আচ্ছা, যেমন উদাহরণ দেখলে যে চক্র থেকে হয়ে গেছে চক্র, তাহলে ছিল হচ্ছে ক, আমি একটু কালার চেঞ্জ করি। এই যে চক্রর মধ্যে ছিল কি? এই যে ক, উপরে লিখি ক আর র, হ্যাঁ এভাবে ছিল। এখন প্রথমটার প্রভাবে দ্বিতীয়টা পরিবর্তন হয়েছে, এই রটা পরিবর্তন হয়েছে, তাহলে কিন্তু প্রথমটা কিন্তু পরিবর্তন হয়নি। আমরা এখানে কি দেখতে পাচ্ছি? প্রথমটা পরিবর্তন হয় নাই, হয়েছে কোনটা? দ্বিতীয়টা। যেমন পদ্ম, তো এখানে ছিল হচ্ছে দ আর ম, হয়ে গেছে দ, দ। তাহলে প্রথমটা কিন্তু ঠিক আছে, প্রথমটা কোনো পরিবর্তন হয়নি, হয়েছে দ্বিতীয়টা। তাহলে বুঝতে হবে প্রগত মানে হচ্ছে প্রথমটা পরিবর্তন হবে, দ্বিতীয়টা, সরি, প্রগত সমীকরণ মানে হচ্ছে প্রথমটা পরিবর্তন হবে না। প্রগতর আমরা কিভাবে মনে রাখবো? এই যে প্রগত শুরুতে আছে, মানে প্রথম, তাহলে প্রথমটা পরিবর্তন হবে না, হবে দ্বিতীয়টা, শেষ। এটা হচ্ছে টেকনিক। এবার পরাগত। এই যে পরার প পরার এ প ববিন্দর মিল বোঝা যাচ্ছে পরে, পরেরটা। তার মানে পরার পরেরটা মানে হচ্ছে পরেরটা পরিবর্তন হবে না। পরাগত মানে কি? পরাগতর পর দ্বারা বোঝাচ্ছে পরেরটা, তাহলে এখানে পরেরটা পরিবর্তন হবে না, এখানে পরিবর্তন হবে প্রথমটা, এখানে পরিবর্তন হবে প্রথমটা। পরাগতর পর দ্বারা বোঝাচ্ছে পরেরটা, তাহলে এখানে পরেরটা পরিবর্তন হবে না, হবে হচ্ছে প্রথমটা। এবার মনে রাখতে হবে। যেমন এই যে কাতনা, এখানে ন কিন্তু ঠিক আছে পরেরটা, এই যে প্রথমটা পরিবর্তন হয়ে গেছে, এটাও দটাও ন হয়ে গেছে, হয়ে গেছে কান্না, কাতনা থেকে কান্না। কর্ম থেকে কম্ম, কর্ম থেকে কম্ম। তা আমরা একটু উদাহরণগুলো দেখবো। তাহলে এখানে কি হয়েছে? এখানে কিন্তু প্রথমটার পরিবর্তন হচ্ছে, পরেরটার না, মানে দ্বিতীয়টার কোনো পরিবর্তন হচ্ছে না, হচ্ছে প্রথমটা, মানে পরেরটার প্রভাবে। এটার সংজ্ঞাটা কি? পরবর্তী ধ্বনির প্রভাবে যখন পূর্ববর্তী ধ্বনির পরিবর্তন ঘটে তখন বলে পরাগত। আর অন্যান্য, এই অন্যান্য যখন পরস্পরের প্রভাবে দুটো ধ্বনি পরিবর্তিত হয় তখন তাকে বলে অন্যান্য শৈব। যেমন সত্য, তুলনাটা একটা ছিল, আমরা দেখি এখানে একটা ছিল ত, একটা ছিল জফলা, জ, এখন হয়ে গেছে চ, চ। তাহলে দুইটার প্রভাবে এখানে কিন্তু দুইটা ধ্বনি পরিবর্তন হয়ে গেছে, দুইটা ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন হয়ে গেছে, ঠিক আছে। পরস্পরের প্রভাবে যখন দুইটা ধ্বনির পরিবর্তন হবে ব্যঞ্জন ধ্বনির, তখন তাকে বলবে অন্যান্য সমীভবন।
এখানে ত পরিবর্তন হয়েছে, অন্তঃস্থির পরিবর্তন হয়েছে। ঠিক আছে, ত পরিবর্তন হয়েছে, জ পরিবর্তন হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে পরস্পর ভাবে দুইটা ধ্বনি যেহেতু পরিবর্তন হয়েছে, এটা হবে অন্যান্য সমীভবন। তাও বিদ্যা থেকে বিদ্যা। ঠিক আছে, এই হচ্ছে উদাহরণ, একটু দেখবা। এরপরে বিষমী ভবন, এরপরে আমরা দেখব হচ্ছে বিষমী ভবন। আচ্ছা, আমরা আবার ক্লাসে ফিরে যাই। তাহলে এখন আমরা পড়বো হচ্ছে বিষমী ভবন। এখন পড়বো কি? বিষমী ভবন। আচ্ছা, বিষমী ভবন কি? আচ্ছা, আচ্ছা, এখন আমরা বিষমী ভবন পড়বো। বিষমী ভবন হচ্ছে, এখানে বলতেছি কি সংজ্ঞাটা, দুটো, কি বলছে, দুটো সমবর্ণের। ঠিক আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি কি? হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো সমবর্ণের, কি বলছে, দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে বিষমী ভবন বলে। দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে। আচ্ছা, বিষমী ভবন মানে হচ্ছে ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন, এটা মনে রাখবো। বিষমী ভবন মানে হচ্ছে ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। তাহলে এখানে পরিবর্তনটা কি হবে? এখানে তো আমরা ওয়েট করি। আচ্ছা,
আমরা আবার যাই ফিরে ক্লাসে। আচ্ছা, আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে বিষয় ভবন। তো বিষয় ভবন আমরা কি বলছি? দুটি সমবর্ণের একটি পরিবর্তন। তো মনে রাখতে হবে এই বিষয় ভবন তো মনে রাখতে হবে আমাদেরকে বিষয় ভবন হচ্ছে ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। কি পরিবর্তন? ব্যঞ্জন ধ্বনির। অর্থাৎ দুইটি সমজাতীয় ব্যঞ্জন ধ্বনির মধ্যে পাশাপাশি বা একটু দূরবর্তী থাকতে পারে। যখন আমরা দেখব কোন একটা শব্দের মধ্যে দুইটা সমান বর্ণ আছে, ব্যঞ্জন, সরি, দুইটা সমান ব্যঞ্জন ধ্বনি আছে। যখন আমরা দেখব যে যখন আমরা দেখব যে কোন একটা শব্দের মধ্যে সেম দুইটা ব্যঞ্জন ধ্বনি আছে, কোন একটা শব্দের মধ্যে সেম দুইটা ব্যঞ্জন ধ্বনি আছে, আর সেম দুইটা ব্যঞ্জন ধ্বনির মধ্যে হঠাৎ করে যখন যে কোনো একটি পরিবর্তন হয়ে যাবে, হঠাৎ করে যখন যে কোনো একটির পরিবর্তন হয়ে যাবে, তখন তাকে বিষমী ভবন বলে। ঠিক আছে? মানে দুইটা সেম, দেখো এখানে আমি দুইটা বক্স আঁকছি, দুইটা বক্স কিন্তু সেম, হ্যাঁ, সেম কালার। এই দুইটা বক্স এখানে আছে, ধরো এই দুইটা বক্স হচ্ছে দুইটা ব্যঞ্জন ধ্বনি। এর মধ্যে যে কোনো একটি, হয় এটি না হয় এটি, যে কোনো একটি পরিবর্তন হবে, যে কোনো একটি পরিবর্তন হবে, তখন তাকে বিষমী ভবন বলে। তো আমরা একটু উদাহরণ দেখি। যেমন হচ্ছে শরীর। এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা ব্যঞ্জন ধ্বনি সেম আছে। এই শরীর শব্দটার মধ্যে কি কি? দুইটাই র। আর তার মধ্যে প্রথমটা পরিবর্তন হয় নাই, এটা ঠিক আছে, আর পরেরটা পরিবর্তন হয়ে গেছে ল, শরীর। তাহলে এটাই হচ্ছে কি বিষমী ভবনের উদাহরণ। যখন দুইটি সমবর্ণ বা সমান ব্যঞ্জন বর্ণ বা ধ্বনি মধ্যে যে কোনো একটি পরিবর্তন হবে, যে কোনো একটি পরিবর্তন হবে, তখন তাকে বলবে হচ্ছে বিষমী ভবন। আরেকটা উদাহরণ আমরা দেখি, যেমন হচ্ছে লাল। এখানে লালের মধ্যে আমরা দেখতেছি এই ল, মানে দুইটা সেম, দুইটা সেম বর্ণ, সেম ধ্বনি, দুইটা সেম ধ্বনি, ল। এখন এর মধ্যে একটা পরিবর্তন হয়ে গেছে ন, নাল। লাল থেকে হয়ে গেছে নাল। এখানে কিন্তু দুইটার পরিবর্তন হয় না, হয়েছে যে কোনো একটা। ঠিক আছে? তো যখন এরকম কোন শব্দের দুইটি ব্যঞ্জন ধ্বনির মধ্যে যে কোনো একটি পরিবর্তন হয়ে যাবে, তখন তাকে বলবো হচ্ছে বিষমী ভবন। আচ্ছা, আমরা একটু চিত্রের মাধ্যমে দেখি। যেমন এখানে দেখো, তোমরা একটু এখানে যদি দেখো, এখানে কি হচ্ছে? এখানে দুইজনই আর্জেন্টিনার সাপোর্টার, তারা দুইজনই সেম, দুইজনে কি, দুইজনে সেম, দুইজনই আর্জেন্টিনার সাপোর্টার, কিন্তু হঠাৎ করে একজন হয়ে গেছে ব্রাজিল সাপোর্টার, হঠাৎ করে একজন হয়ে গেছে ব্রাজিল। তাহলে ও কিন্তু সেম আছে, শুধু একজন পরিবর্তন হয়েছে, শুধু একজন কি হয়েছে, পরিবর্তন হয়ে গেছে। তাহলে এই যে একজন যে পরিবর্তন হয়েছে, এটাই হচ্ছে বিষমী ভবন। মানে দুইটা সেম সেম ব্যঞ্জন ধ্বনির মধ্যে, দুইটা সমান ব্যঞ্জন ধ্বনির মধ্যে, দুইটা সম ব্যঞ্জন ধ্বনির মধ্যে যে কোনো একটি যখন পরিবর্তন হবে, তখন তাকে বিষমী ভবন বলা হয়। এই ধ্বনি পরিবর্তন টপিকটা তুমি যদি টেকনিকের সাথে পড়ো, খুবই সহজ একটা টপিক। আর তুমি যদি এমন বুঝতে চাও, তাহলে এটা অনেক কঠিন একটা টপিক। ঠিক আছে? এরপরে অসমীকরণ। এরপর আমরা পড়বো হচ্ছে অসমীকরণ। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি অসমীকরণ। আচ্ছা, অসমীকরণ কি? একই স্বরের পুনরাবৃত্তি দূর করতে শব্দকে শ্রুতিমধুর করার জন্য মাঝখানে যখন স্বরধ্বনির আগমন হয়, তাকে অসমীকরণ বলে। তার মানে দুইটা একই স্বরের পুনরাবৃত্তি, মানে এই যে দুইটা একই স্বর বারবার আমি বলতেছি, এই পুনরাবৃত্তি দূর করতে শব্দকে শ্রুতিমধুর করার জন্য
শব্দকে শ্রুতিমধুর করার জন্য শব্দের মাঝখানে যখন স্বরধ্বনি আগমন ঘটবে তখন তাকে কি বলবে? অসমীকরণ। যেমন আমরা উদাহরণ দেখলে এটা ক্লিয়ার হবে। টপ টপ, দুইটা কিন্তু সেম। হ্যাঁ, দুটোটার সেম বলতে হচ্ছে দুইটার শেষে অধ্বনির উচ্চারণ হচ্ছে, দুইটার শেষে কি হচ্ছে? অধ্বনি। এখন আমি এই যে দুইটা স্বর পুনরাবৃত্তি হচ্ছে, দুইটাই সেম, এই পুনরাবৃত্তি দূর করতে আমি কি করছি? একটু পরিবর্তন করছি, অর্থাৎ একটা স্বরের সাথে কি করছি? আহ একটা স্বরধ্বনির আগমন ঘটাইছি, হয়ে গেছে টপাটপ। টপ টপ থেকে টপাটপ, তাহলে এখানে এই প্রথম টপের সাথে কি হয়েছে? আ, সায়া, ঠিক আছে? এই সায়া ধ্বনি যুক্ত হয়েছে, তাহলে শব্দের মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটছে। তাহলে শব্দের মাঝখানে এই যে এখানে একটা স্বরধ্বনির আগমন ঘটছে, এখন হয়ে গেছে টপাটপ। তাহলে জিনিসটা একটু সুন্দর লাগতেছে। টপ টপ, টপ টপ থেকে হয়ে গেছে কি টপাটপ। তাহলে এখানে একই স্বরে পুনরাবৃত্তি দূর করতে আমি কি করছি? শব্দের মাঝখানে একটি স্বরধ্বনির আগমন ঘটাইছি। তাহলে এটাই হচ্ছে অপিনিহিতি, ঠিক আছে? তাহলে আমরা এই যে এটার মাধ্যমে অপিনিহিতিটা মনে রাখতে পারবো। টপাটপ থেকে টপ টপ, আমরা এটা মনে রাখবো যে অপিনিহিতির উদাহরণ কি? টপার, সরি, অপিনিহিতির উদাহরণ হচ্ছে, সরি অপিনিহিতি বলতেছি, দুঃখিত, অসমীকরণ। আচ্ছা, একটু ভুল বললাম। অসমীকরণের উদাহরণ কি? টপ টপ থেকে হয়ে যাবে টপাটপ। অসমীকরণের উদাহরণ কি? টপ টপ থেকে হয়ে যাবে টপাটপ। তার মানে এখানে কি হয়েছে? এখানে শব্দের মাঝখানে একটা স্বরধ্বনি আগমন ঘটছে। কেন ঘটছে? এখানে একই স্বরে পুনরাবৃত্তি দূর করতে। এই যে টপ টপ, এখানে দুইটা স্বরই একই, এই স্বর দুইটা স্বর পুনরাবৃত্তি হচ্ছে দুইবার আমরা উচ্চারণ করতেছি। এই দুইবার উচ্চারণটা শ্রুতি মধুর করতে আমরা কি করছি? শব্দের মাঝখানে একটি স্বরধ্বনি আনছি, হয়ে গেছে টপা টপ। এই যে আধ্বনি আনছি মানে সায়া। তো এটাই হচ্ছে কি অসমীকরণ। তাহলে অসমীকরণের উদাহরণটা আমরা মনে রাখবো। একটা উদাহরণ মনে রাখলে বাকিগুলো বুঝে যাবো। টপ টপ থেকে টপাটপ, তারপর একটা আছে ধপ ধপ থেকে ধপাধপ, ধপ ধপ থেকে কি হবে? ধপাধপ। তাহলে আমরা জাস্ট একটা মনে রাখবো, তাহলে আমাদের মনে থাকবে জিনিসটা যে টপ টপ থেকে টপাটপ। অসমীকরণ গেছে। এরপর অপিনিহিতি। অপিনিহিতি কি? অপিনিহিতি হচ্ছে শব্দের শেষে যখন ইকার বা উকার, মানে রস্যিকার বা রস্যকার, শব্দের শেষের শব্দের শেষের রস্যিকার বা রস্যকার যখন আগে উচ্চারিত হবে, শব্দের শেষের রস্যিকার বা রস্যকার যখন আগে উচ্চারিত হবে তখন তাকে অপিনিহিতি বলে। যেমন আমি আমি একটা উদাহরণ দিই। আজি। হ্যাঁ, এখন আজির মধ্যে কি দেখতে পাচ্ছি আমরা? আজির মধ্যে রস্যিকারটা কিন্তু শব্দের শেষে উচ্চারিত হচ্ছে। আজ, ই, আজি। আজ যোগ ই, আজি। এখন আমি যখন এটাকে পরিবর্তন করে বলবো আইচ, আচ্ছা আমি একটু নিচে লিখি। আমি যখন এটাকে পরিবর্তন করে বলবো আইচ, তাহলে কি হচ্ছে? এখানে শেষের যে রসিকাটা ছিল সেটা আগে উচ্চারিত হচ্ছে, আগে চলে আসছে। ছিল হচ্ছে আজি, ছিল কি? আজি। আজির মধ্যে রসিকারটা উচ্চারিত হচ্ছে শেষে। আজ যোগ ই, আজ যোগ ই, ঠিক আছে? আজ যোগ ই, আজি। কারণ এই রসিকারটা যখন আমি আগে উচ্চারিত করব, আগে নিয়ে আসবো, তখন তাকে বলবো অপিনিহিতি। এই যে আইচ, আইচ হয়ে কি গেছে? এখানে আইচ শব্দের মধ্যে রসিকারটা আগে চলে আসছে, আগে উচ্চারিত হচ্ছে, এটাই অপিনিহিতি। এরপরে দেখো, এরপরে আরেকটা সত্য আছে অপিনিহিতির। অপিনিহিতির দুইটা সত্য। এক নম্বর সত্যটা কি ছিল? আমরা মনে রাখবো, এক নম্বর সত্যটা হচ্ছে শব্দের শেষের রসিকার বা রস্যকার আগে উচ্চারিত হবে, এটা এক নম্বর সত্য। দুই নম্বর সত্যটা হচ্ছে যুক্ত ব্যঞ্জন ধ্বনির আগে নতুন করে রস্যিকার বা রস্যকার বসলে। কি বলছি? যুক্ত ব্যঞ্জন ধ্বনির মাঝখানে যখন নতুন করে রস্যিকার বা রস্যকার বসবে তখন তাকে অপিনিহিতি বলবো। আচ্ছা, এটার উদাহরণ দেখি আমরা। এই যেমন এটার উদাহরণ হচ্ছে এই যে সত্য, এখানে জফলা, তয় সাথে জফলা আছে, এটা একটা যুক্ত ব্যঞ্জন ধ্বনি। কারণ এখানে কি করছি?
এর আগে আমি কি করছি, একটা এই যে রস্বীকার নিয়ে আসছি বা রশ্মি ধ্বনি নিয়ে আসছি। তাহলে ছিল হচ্ছে সত্য, হয়ে গেছে সত্য। তাহলে সত্য থেকে হয়ে গেছে কি সত্য। তাহলে এখানে কি হয়েছে, এখানে জফলা যুক্ত ব্যঞ্জন ধ্বনির আগে একটা কি আছে, রশ্মি চলে আসছে, একটা রশ্মি ধ্বনি চলে আসছে। এটাই হচ্ছে কি অপিনিয়ন। আচ্ছা, এটাই কি অপিনিহিতি। আচ্ছা, এখানে একটা জিনিস একটু মিস্টেক হয়েছে, সেটা হবে যুক্ত ব্যঞ্জন ধ্বনি বলতে এখানে হবে জফলা যুক্ত ব্যঞ্জন ধ্বনি। হ্যাঁ, শুধু অন্যান্য ব্যঞ্জন ধ্বনির আগে আনলে হবে না। অন্যান্য ব্যঞ্জন ধ্বনির আগে যদি আমি অন্যান্য ব্যঞ্জন ধ্বনির আগে যদি আমি রস্বীকার বা হ্রস্বকার আনি, সেটা কিন্তু অপিনিহিতি হবে না। এখানে এটা একটু মিস্টেক আছে স্লাইডে, যে এখানে হবে জফলা, জফলা যুক্ত কি বলছি, আমি আবার লিখে দিচ্ছি সুন্দর করে, জফলা। কি বলছি, জফলা যুক্ত ব্যঞ্জন ধ্বনির আগে, জফলা যুক্ত ব্যঞ্জন ধ্বনির আগে যখন রস্বীকার বা হ্রস্বকার উচ্চারিত হবে বা আসবে, তখন তাকে বলবো অপিনিহিতি। আর শব্দের শেষের রস্বীকার বা হ্রস্বকার যদি আগে উচ্চারিত হয়, তখন তাকে বলা হবে অপিনিহিতি। আমরা একটু উদাহরণ দেখি কয়েকটা, তাহলে বোঝা যাবে। যেমন চারি, হ্যাঁ, এই চারি বারানে এটা যে ভাঙ্গি পাবো হচ্ছে চ যুগ সায়া যুগ র যুগ ই। তাহলে এখানে কি আছে, রসিকারটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোথায় আছে, শেষের দিকে আছে, এই যে চার ই, চার ই। এখন এই চারে হয়ে গেছে কি, এই রসিকারটা আগে চলে আসছে, এ চ যুগ অ যুগ রস্যি, তারপরে এসে র। তাহলে এখানে কি হয়েছে, এই যে রসিকারটা আগে চলে আসছে, র এর পরে ছিল, চারির মধ্যে রসিকারটা র এর পরে ছিল কিন্তু আগে চলে আসছে, আগে উচ্চারিত হচ্ছে, তাহলে এটাই হচ্ছে অপিনিহিতি। এরকম মারি থেকে মায়ের, হ্যাঁ, মারি থেকে মায়ের। তারপর রাতি থেকে রাইত, রাতি থেকে রাইত। তাহলে এখানে কি হয়েছে, তর পরে ছিল, রসিকারটা তর পরে ছিল, এখন তর আগে চলে আসছে। আচ্ছা, এরপরে দেখো, এই যে সত্য তো দেখালাম বাক্য, হ্যাঁ, এই যে বাক্য, এই জফলাযুক্ত ব্যঞ্জনধ্বনি আছে না, এই যে কয় জফলা, এটা জফলাযুক্ত ব্যঞ্জনধ্বনি। মানে এর আগে একটা কি চলে আসবে, রস্যি চলে আসবে, এর আগে একটা রস্যি চলে আসবে, হয়ে গেছে কি বাক্য। তাহলে এটা হচ্ছে অপিনিহিতি। বাক্য থেকে বাক্য, রাজ্য থেকে রাজ্য, রাজ্য থেকে কি রাজ্য, গদ্য থেকে গদ্য, ভাগ্য থেকে ভাগ্য, ভাগ্য থেকে ভাগ্য। এগুলো হচ্ছে অপিনিহিতির উদাহরণ। তো তোমাকে পরীক্ষা বলবে কি, এই যে গদ্য থেকে গদ্য, এটা কোন ধরনের ধ্বনি পরিবর্তন বা কোনটার উদাহরণ, তুমি বলবা এটা কি অপিনিহিতির উদাহরণ, এটা কি অপিনিহিতি উদাহরণ। অথবা বলবে নিচের কোনটি অপিনিহিত উদাহরণ, তখন তুমি অপশনে দেখবা যে বাক্য থেকে বাক্য আছে বা গদ্য থেকে গদ্য আছে, যেটা অপিনিহিত উদাহরণ সেটা আনসার দিবা। আচ্ছা, আমরা এমসিকিউ সলভ করার সময় এগুলো আরো বিস্তারিত দেখবো। আচ্ছা, আচ্ছা, এখানে আমরা একটা জিনিস একটু গুরুত্বপূর্ণ সেটা দেখবো। আমরা অপিনিহিতিতে দেখতেছি যুক্ত ব্যঞ্জন, যুক্ত ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জনের আগে একটা কি আসতেছে, এই যে আমরা, তো এটা এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, বাক্য, এই শব্দটাকে যখন আমরা ভাঙবো পাবো হচ্ছে ব যুগ আ যুগ ক যুগ জফলা, এভাবে না, এভাবে পাবো। তো এখানে কি হচ্ছে, এই যে এই জায়গায়, এই জায়গায় একটা রশ্মি চলে আসছে, হয়ে গেছে বাক্য। এই জায়গায় একটা কি চলে আসছে, এই যে এই জায়গায়, এই জায়গায় একটা রশ্মি চলে আসছে, হয়ে গেছে বাক্য। আচ্ছা, এটা শব্দের মাঝখানে একটা স্বরধ্বনি আসছে না, তো অনেকের মনে হতে পারে এটা মধ্যস্বরাগম হয় নাই কেন, অথবা মধ্যস্বরাগম। আমরা জানি যে কি শব্দের মাঝখানে যখন স্বরধ্বনি আগমন ঘটে, তখন তাকে মধ্যস্বরাগম বলা হয়। তাহলে এই কোনো শব্দের মাঝখানে কি আছে, একটা স্বরধ্বনির আগমন ঘটছে, তাহলে এটা কেন মধ্যস্বরাগম হবে না।
বা অনেকে এটাকে মধ্য স্বরগম বলে উত্তর দিতে পারে। আচ্ছা, আচ্ছা, এটার উত্তরটা হচ্ছে, এই যে এখানে কি বলছে, মধ্য স্বরগম আর হচ্ছে অপিনিহিতি, এটার পার্থক্য। যদি যুক্ত ব্যঞ্জন ভেঙে মাঝখানে স্বরধ্বনি রস্যি বা রস্যকার আসে, তাহলে তা মধ্য স্বরাগম। যুক্ত ব্যঞ্জন ভেঙে বলছে। আর যুক্ত ব্যঞ্জন না ভেঙে যদি মাঝখানে রস্যি বা রস্যকার আসে, তাহলে সেটা হয়ে যাবে অপিনিহিতি। কি যাবে? অপিনিহিতি। আচ্ছা, আমি উদাহরণগুলো দেখি, তাহলে তোমরা বুঝতে পারবে জিনিসটা কি বলছি। যেমন এখানে দেখো, প্রীতি, একটু ভালো করে আমরা দেখি। এখানে আমরা দেখতেছি প্রীতি। তাহলে এটাকে যদি আমরা একটু ভাঙি শব্দটাকে, প্রথমে প, সরি, প্রথমে প, তারপর রফলা, তারপর দীর্ঘিকার, তারপর হচ্ছে ত, তারপর রস্মিকার, এরকম। ঠিক আছে, পৃথি বানানটাকে বাংলা আমরা এরকম পাবো। এখন হয়ে গেছে পিরিতি। ভালো করে একটু খেয়াল করবো, হ্যাঁ। আহ, আমরা একটু ভালো করে খেয়াল করবো। হয়ে গেছে পিরিতি, হয়ে গেছে পিরিতি। পিরিতিটাকে আমরা ভাঙ্গি একটু, পিরিতিটাকে আমরা একটু ভাঙ্গি। হ্যাঁ, এটা হবে প, তারপর হচ্ছে রস্যি, হ্যাঁ, তারপর হচ্ছে র, তারপর হয়ে গেছে দীর্ঘি, তারপর হচ্ছে ত, তারপর রস্যি। এখানে কি হচ্ছে একটু আমরা দেখি। এখানে কিন্তু এই যে যুক্ত ব্যঞ্জন যেটা ছিল, পয়রফলা দীর্ঘিকার, এটা কিন্তু ভেঙে গেছে। এ দেখো, এখানে এই যে প এবং র, প এবং র, এটার মাঝখানে, এই প এবং র এর মাঝখানে একটা কি আছে, নতুন করে স্বরধ্বনির আগমন ঘটছে। এবং এর ফলে কিন্তু যুক্ত ব্যঞ্জন সেটা ভেঙে গেছে। এই যে পয়রফলা দীর্ঘ একটা যুক্ত যুক্ত ব্যঞ্জন ছিল, এই যুক্ত ব্যঞ্জনটা কিন্তু ভেঙে গেছে। ভেঙে গিয়ে এর মাঝখানে একটা স্বরধ্বনির আগমন ঘটছে। যখন যুক্ত ব্যঞ্জন ভেঙে কোন একটা স্বরধ্বনির আগমন ঘটবে, যখন যুক্ত ব্যঞ্জন ভেঙে কোন একটা স্বরধ্বনির আগমন ঘটবে, তখন তাকে বলা হবে মধ্য স্বরাগম। তখন তাকে কি বলবো? মধ্য স্বরাগম। বাকিগুলো সব ঠিক আছে। এই যে প এবং র এর মাঝখানে একটা স্বরধ্বনির আগমন ঘটছে, এটা হচ্ছে মধ্য স্বরাগম। আর বাক্য থেকে বাক্যতে যেটা হয় সেটা একটু দেখি। এই যে বাক্য থেকে বাক্য, এখানে দেখো, সরি বলেছি, এই যে বাক্য বানানো হচ্ছে এরকম, ঠিক না? বাক্য বানানো হচ্ছে এরকম। এর মধ্যে এই মাঝখানে কি চলে আসছে, একটা রশ্মি চলে আসছে। মাঝখানে একটা রশ্মি অর্থাৎ স্বরধ্বনি আগমন করছে। এখন এটা কেন করছে? এই জফলাযুক্ত ব্যঞ্জন ধ্বনি থাকায়, এই জফলাযুক্ত ব্যঞ্জন ধ্বনির আগে কি আছে, একটা রস্বীকার বা রশ্মি চলে আসছে। তাহলে এখানে কিন্তু যে যুক্ত ব্যঞ্জনটা ছিল সেটা ভাঙে নাই। সেক্ষেত্রে এটা হয়ে যাবে কি, অপিনিহিতি। যেহেতু যুক্ত ব্যঞ্জন ভাঙে নাই, এটা হয়ে যাবে কি, অপিনিহিতি। আশা করি আমরা পার্থক্যটা বুঝতে পারছি, এই দুটার মধ্যে কনফিউজ থাকা যাবে না। ঠিক আছে, এই দুটার মধ্যে কনফিউজ থাকা যাবে না। তাহলে এক কথায় আমি যদি বলি, যদি যুক্ত ব্যঞ্জন ভেঙে মাঝখানে স্বরধ্বনি আসে, তখন সেটা মধ্য স্বরগম। আর যুক্ত ব্যঞ্জন না ভেঙে যদি মাঝখানে স্বরধ্বনি আসে, মানে রস্বীকার বা রস্যকার আসে, তাহলে সেটা হবে অপিনিহিতি। ক্লিয়ার? আসলে ক্লিয়ার। এরপরে অভিশ্রুতি। অভিশ্রুতি হচ্ছে সাধু থেকে চলিত ভাষায় রূপান্তরিত। যখন সাধু থেকে চলিত ভাষায় রূপান্তরিত হয়, তখন তাকে বলা হয় অভিশ্রুতি। রাখিয়া থেকে রেখে, মানিয়া থেকে মেনে, আসিয়া থেকে এসে, বলিয়া থেকে বলে, তাই সাধু থেকে চলিত ভাষায় রূপান্তরিত হচ্ছে। এটা হচ্ছে কি, অপিনিহিতি। তখন সাধু থেকে চলিত ভাষায় রূপান্তরিত হবে, তখন তাকে বলে অপিনিহিতি। এরপরে টপিকটা হচ্ছে ধ্বনি বিপর্যয়। আমরা যদি কোনো কিছু না বুঝি অবশ্যই চ্যাট বক্সে জানাবো। এরপরের টপিকটা হচ্ছে ধ্বনি
বিপর্যয়। ধ্বনি বিপর্যয় কি? শব্দের মধ্যে দুটো ব্যঞ্জনের পরস্পর জায়গা পরিবর্তন ঘটবে। শব্দের মধ্যে দুইটা ব্যঞ্জন আছে, এই দুইটা ব্যঞ্জন যদি পরস্পর জায়গা পরিবর্তন ঘটে, জায়গা পরিবর্তন করে পরস্পর, তখন তাকে বলা হয় ধ্বনি বিপর্যয়। অর্থাৎ আমি এখানে ছিলাম শব্দের মধ্যে, আরেকজন ছিল এখানে। কারণ আমি গিয়ে চলে গিয়েছি কোথায়, আমি চলে গেছিলাম এই জায়গায়, আর ওই অন্যজন ও চলে আসছে এই জায়গায়, তাহলে এটাই হচ্ছে কি ধ্বনি বিপর্যয়। এটাই ধ্বনি বিপর্যয়। শব্দের মধ্যে যে কোনো দুইটি ব্যঞ্জন, সেটা পাশাপাশিও থাকতে পারে, সেটা দূরবর্তীও থাকতে পারে, কিন্তু একই শব্দের মধ্যে হতে হবে। যখন শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর জায়গা পরিবর্তন হয়, তখন তাকে বলা হয় ধ্বনি বিপর্যয়। তো আমরা একটু উদাহরণ দেখি। যেমন রিক্সা হয়ে গেছে রিস্কা, রিক্সা থেকে রিস্কা। এই কটা তালিপস্য জায়গায় চলে আসছে, তালিপস্যটা কর জায়গায় চলে আসছে। তাহলে রিক্সা থেকে হয়ে গেছে রিস্কা। পিশাস থেকে হয়ে গেছে পিচাস, পিশাস। হ্যাঁ, একটা হচ্ছে পিশাস, হয়ে গেছে পিচাস। তাহলে এই তালিপস্যটা চর জায়গায় চলে গেছে, আর চটা তালিপস্য জায়গায় চলে আসছে। এই যে তালিপস্যটা চর জায়গায় চলে গেছে, চটা তালিপস্য। তাহলে এই যে শব্দের মধ্যে দুইটি ব্যঞ্জনধ্বনি তার জায়গা পরিবর্তন করছে, তাহলে এটা কি ধ্বনি বিপর্যয়। এটা হচ্ছে ধ্বনি বিপর্যয়। যেমন লাফ থেকে ফাল, বাক্স থেকে বাস্ক, বাক্স থেকে বাস খ, লাফ থেকে ফাল। এর পরবর্তী হচ্ছে ব্যঞ্জন শ্রুতি আর ব্যঞ্জন বিকৃতি। আচ্ছা, ব্যঞ্জন শ্রুতি আর ব্যঞ্জন বিকৃতি দেখি আমরা। এই দুইটা দেখো, কেন আমরা এগুলোকে একটু ছবির মাধ্যমে শেখার চেষ্টা করি। এখানে ব্যঞ্জন শ্রুতির মধ্যে দেখতেছি দুইজন মেয়ে দেখা যাচ্ছে, তার মধ্যে হঠাৎ করে একজন চলে গেছে। হঠাৎ করে গিয়েছে, একজন চলে গেছে। দুইজন মেয়ে ছিল, তার মধ্যে হঠাৎ করে একজন চলে গেছে। এটাই কি ব্যঞ্জন শ্রুতি। আচ্ছা, তাহলে ব্যঞ্জন শ্রুতি কি বলছে? পাশাপাশি সম উচ্চারণের দুটো ব্যঞ্জন, পাশাপাশি সম উচ্চারণের দুটো ব্যঞ্জন ধ্বনি থাকলে তার একটি লোপ পায়। তার একটি যদি লোপ পায়, লোপ মানে কি বাদ যাওয়া বা হারিয়ে যাওয়া, তাহলে এরকম যদি একটি লোপ পায়, এরূপ লোপকে ধ্বনিচ্যুতি বা ব্যঞ্জনচ্যুতি বলা হয়। ধ্বনিচ্যুতি বা ব্যঞ্জনচ্যুতি বলা হয়। যেমন, আচ্ছা এখানে মনে রাখবে, এখানে কিন্তু দুইটাই পাশাপাশি সম উচ্চারণ, মানে দুইটা সেম থাকবে। দুইটা সেম, তাহলে দুইটা দুইটা সেম ব্যঞ্জন ধ্বনির মধ্যে, এখানে কিন্তু এটা ব্যঞ্জন শ্রুতি, এটা কি ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। তাহলে দুইটি সমান ব্যঞ্জন ধ্বনির মধ্যে যদি একটি লোপ পায়, বাদ যায় বা হারিয়ে যায়, তখন তাকে বলা হবে ব্যঞ্জন চ্যুতি বা ধ্বনি চ্যুতি। আচ্ছা, আমরা উদাহরণ দেখি একটু। বৌ দিদি, বৌ দিদি থেকে হয়ে গেছে বৌদি, বৌ দিদি। তাহলে দেখো এখানে দুইটা কিন্তু সেম ছিল, দুইটা সেম ছিল, দুইটা সেম ব্যঞ্জন ধ্বনির মধ্যে হঠাৎ করে একটা লোপ পাইছে, বাদ গেছে, হারিয়ে গেছে, আর আর একটা রয়ে গেছে। এটাই কি ব্যঞ্জন শ্রুতি। তাহলে বৌদিদি থেকে বৌদিদি, বৌদিদি থেকে বৌদি, বড় দাদা থেকে বড়দা, বড় দাদা থেকে বড়দা, তারপর ছোট কাকা থেকে ছোটকা, ছোট কাকা থেকে ছোট খা। আচ্ছা, এরপরে ব্যঞ্জন বিকৃতি কি? ব্যঞ্জন বিকৃতি বলছে শব্দের মধ্যে কোনো ব্যঞ্জন পরিবর্তন হয়ে নতুন ব্যঞ্জন ধ্বনি ব্যবহৃত হয়, তখন তাকে ব্যঞ্জন বিকৃতি বলে। হঠাৎ করে দেখা যাচ্ছে কোন একটা ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন হয়ে নতুন একটা ব্যঞ্জন ধ্বনি আসছে, এটাই কি ব্যঞ্জন বিকৃতি। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি কি, আমরা একটু চিত্রতে দেখি। আমরা একটু চিত্রতে দেখি। এখানে দেখো, এখানে কি হয়েছে? আচ্ছা, সেইটাতে একটু কমে গেছে। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা কি জানবো, ব্যঞ্জন বিকৃতি মানে কি জানবো। ব্যঞ্জন বিকৃতি মানে হচ্ছে শব্দের মধ্যে কোনো ব্যঞ্জন পরিবর্তন হয়ে যখন নতুন ব্যঞ্জন দুটি ব্যবহৃত হয়। যেমন উদাহরণ দেখি আমরা। ধোবা থেকে হয়ে গেছে ধোপা, এ বটা পরিবর্তন হয়ে ম হয়ে বটা পরিবর্তন হয়ে প হয়ে গেছে।
তাহলে এখানে বটা পরিবর্তন হয়ে প হয়ে গেছে। এটাই কি? ব্যঞ্জন বিকৃতি। এটাই কি? ব্যঞ্জন বিকৃতি। ধাইমা থেকে হয়েছে যে দাইমা। তাহলে দটা পরিবর্তন হয়ে গেছে দ, ডটা পরিবর্তন হয়ে কি হয়েছে? দ হয়েছে। তাহলে শব্দের মধ্যে যখন কোন একটা ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন হয়ে নতুন ব্যঞ্জন ধ্বনি আসবে, তখন তাকে বলা হবে ধ্বনি, সরি, ব্যঞ্জন বিকৃতি। যেমন পানি, এটা আমি শুরুতে রেখেছিলাম এই উদাহরণটা। এই যে পানি থেকে হয়ে গেছে হানি, পানি থেকে হানি। ঠিক আছে, এই পটা হতে রূপান্তরিত হয়ে গেছে। পাগল থেকে হাগল, পাগল থেকে পাগল, পটা রূপান্তরিত হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, আমরা আজকের মতো ক্লাস এখানে শেষ করে দিচ্ছি। বাকি যে টপিকগুলো আছে ধ্বনি পরিবর্তনের, সেগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো ইনশাল্লাহ। তো আজকের মতো ক্লাস এখানে শেষ করে দিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।